নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই কারণে তো মানে অভ্যুত্থানে মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছে। আগের হোম মিনিস্টারগুলো যেই ভাষায় কথা বলতেন, এখনকার হোম মিনিস্টারও সেই একই ভাষায় কথা বলেন। আগের আইনমন্ত্রীরা যেই ভাষায় কথা বলতেন, এখনকার আইনমন্ত্রীরাও কথা একইভাবে বলেন। সংস্কার বনাম নির্বাচন, এই যে এই ডিলেমার মধ্যে আসলে কখনোই মানে এইটা আমরা কখনোই সঠিক মনে করি না। নির্বাচন এবং সংস্কার এইটা মানে বিপরীতমুখী কোনো বিষয় না। নির্বাচনের মতো হবে, এবং আমরা এটা একদম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলেছি, আমাদের পার্টির পক্ষ থেকে বলেছি যে সংস্কার, ন্যূনতম সংস্কারের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া, এবং নির্বাচন এবং সংস্কার দুইটা সমান্তরালভাবে চলবে। এবং আমাদের লক্ষ্য তো গণতন্ত্র, এবং গণতন্ত্রটা আমরা দৃশ্যমান কেমন করে করব সেটা সমান্তরালের কথা বলছেন, সেটা চলছে কিনা? সমান্তরাল না, মানে সেটা চলছে না, সেই জায়গাটাতে আমি একটু পরে আসতে চাচ্ছিলাম। যে ধরেন যে যেমন উপদেষ্টা ফরিদ আক্তার যেটা বলেছেন, মৎস্য উপদেষ্টা যেটা বলেছেন, যে তারা নির্বাচিত, তারা সিলেক্টেড, দে আর নট ইলেক্টেড। আমরা ইলেকশনের কথা বলছি। এই অভ্যুত্থানের মধ্যে যে ভ্যাকুয়াম, এবং সেখানে সংস্কার এবং নির্বাচনকে অ্যাড্রেস করার জন্য একটা বডি দরকার হয়, এবং সেই বডিতে তাদেরকে সিলেক্ট করা হয়েছে, দে আর নট ইলেক্টেড। এবং এই যে গণ অভ্যুত্থান, সেটা হচ্ছে গিয়ে 14তে একটা ভয়ঙ্কর প্রহসন, এবং সেইখানে নির্বাচন না হওয়া, 18তে দিনের ভোট রাতে হওয়া, 24-এ আমিডামি নির্বাচন। তার মানে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই কারণে তো মানে অভ্যুত্থানে মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছে। এবং এখানে এসে যখন এই সংস্কার এবং নির্বাচন এটাকে মুখোমুখি করা হয়, এটা একটা ভয়ঙ্কর জায়গা। এবং এখানে কিন্তু মানুষ, সাধারণ মানুষ এবং রাজনীতি সচেতন মানুষ এইখানে কিন্তু দুরভিসন্ধির গন্ধ ডেফিনেটলি পাবে। এই জায়গায় কোনো মানে দেখার কোনো কারণ নাই। এবং ধরেন যে সংস্কারের, আপনি যে বললেন যে সংস্কার দেখতে পাচ্ছি কিনা, সংস্কার তো শুধুমাত্র একটা মেমোরেন্ডাম হলো, একটা বইয়ে সবাই স্বাক্ষর করলো, এবং সেটাই তো আসলে সংস্কার নয়। আমরা কিন্তু সংস্কার দেখতে পাচ্ছি না। কেমন করে দেখতে পাচ্ছি না? আমরা এই মেঘনা আলমের ঘটনায় সেই বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে তাকে বহু বছর পরে, হাইকোর্টের নির্দেশনা ছিল, এখানে একজন প্রাজ্ঞ আইনজীবীও আছেন, উনিও বলবেন যে এখানে হাইকোর্টের নির্দেশনা ছিল এই বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার না করবার জন্য। এবং ডিটেনশনের যে বিষয়টি, আমরা এর আগে লড়াই সংগ্রামে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ডিটেনশনকে ব্যবহার করা হয়েছে, পাকিস্তান আমলে ব্যবহার করা হয়েছে, মুক্তিযুদ্ধের পরেও স্বাধীন বাংলাদেশে ব্যবহার করা হয়েছে, কিন্তু হাইকোর্টের নির্দেশনার পরে ডিটেনশনের বিষয়টি প্রায় অলমোস্ট আইন উপদেষ্টাও বলেছেন সেটা সঠিক প্রক্রিয়া হয়নি। তো আইন উপদেষ্টা বললেন, কিন্তু তার কোনো ইফেক্ট কিন্তু আমরা আসলে দেখতে পেলাম না। তো তদন্ত হবে বলেছেন, তদন্ত হবে, কিন্তু যেই বিষয়টা বলছেন যে এই বিষয়টা সঠিক হয় নাই, তার মানে তার একটা ব্যবস্থা নিতে হবে। উনি তো একটা সিদ্ধান্ত দিয়েছেন যে এই ঘটনাটি সঠিক হয় নাই, বা এর প্রক্রিয়াটি সঠিক হয় নাই। তো সুতরাং তৎক্ষণাৎ ডিবি প্রধানকে তো সরিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলছেন যে ওই ঘটনায় তাকে সরানো হয় নাই। অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ওই ঘটনার কারণে ডিবি প্রধানকে সরানো হয়নি, এটা তার রুটিন ওয়ার্ক ছিল। তো সুতরাং আমি স্টেটমেন্ট হিসেবে কোনটাকে দেখব? যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেন যে ডিবি প্রধানকে এই কারণে সরানো হয়েছে, আপনার কথাই ধরি, এটা তো তাহলে ছোট ঘটনা, তাহলে এত বড় করে দেখছেন কেন? কোনটা? এই যে এই ঘটনাটাকে, মেঘনা ঘটনাটাকে ছোট ঘটনা বড় করে দেখার কারণ, মানে এটা ঘটনাটা ছোট না, কারণ প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করেই বড় ঘটনাগুলোর প্রকাশ হয়। মানে এই যে এর আগের যে নিপীড়ন, নির্যাতন, এরকম ছোট ছোট ঘটনাগুলো দিয়েই তো তার প্রকাশ হয়েছে। হ্যাঁ, এবং এই ছোট ছোট ঘটনাগুলোর আড়ালেই বড় ঘটনাটা আসলে লুকায়িত থাকে। টুডে লাইফে যদি আপনার গণতান্ত্রিক চর্চা না থাকে, তাহলে সেটার রিফ্লেকশন আপনি একদিনের ইলেকশনে পাবেন না। এটা কিন্তু প্রত্যেক দিনের গণতান্ত্রিক চর্চার
কি পরিমাণ কি মাত্রায় আপনি গণতন্ত্র চর্চা করছেন সেটার রিফ্লেকশন ইলেকশনে হবে। এবং যদি আমরা মাফিয়াতন্ত্রের প্র্যাকটিস করি, মাফিয়াইজমের প্র্যাকটিস করি, তাহলে ইলেকশনে সেটার রিফ্লেকশন হবে। এবং বিগত দিনে আমরা তাই দেখেছি। তো আমরা তো সেটা বলতেছি যে ইলেকশনে যদি গণতন্ত্রের রিফ্লেকশন দেখতে চান, তাহলে আপনার প্রত্যেক দিনের জীবনে সেটা আপনার সেটা আনতে হবে। এবং সেটা কীরকম? ধরেন এই যে মেঘনালম, এটা একটা ছোট ঘটনা বলতেছেন, কিন্তু এটা মোটেই ছোট ঘটনা না। এটাতে আপনার আমার সমাজের ওই চর্চাটা, গণতান্ত্রিক চর্চাটা আছে কিনা সেটা দেখতে পাই। আমরা চট্টগ্রামে ডিসি হিলে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা হতে পারলো না, ফেনীতে হতে পারলো না, এরকম অসংখ্য জায়গায় এটা হতে পারলো না। কেন হতে পারলো না? এবং এখানে যে থ্রেড বা অন্যান্য ইস্যুসগুলো আসছে, এবার এবং সরকার কিন্তু দাবি করছে এবার একেবারে পরিপূর্ণভাবে পয়লা বৈশাখ পালন করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি সরকার, বিগত সময়ে প্রত্যেকটি সরকার এই একই দাবি করেছে। মানে যে সংস্কার যে হয় নাই, পরিবর্তন যে হয় নাই, এটাও তো তার প্রমাণ যে মানে সরকারি। আপনি কি মনে করছেন তাহলে কি এটার বাস্তবতা নেই? কথার কথা না, আমি যে আপনি বললেন না যে নতুন বন্দোবস্ত তো আসে নাই, আমরা পুরনো বন্দোবস্তে হাঁটছি। আগের হোম মিনিস্টারগুলো যেই ভাষায় কথা বলতেন, এখনকার হোম মিনিস্টারও সেই একই ভাষায় কথা বলেন। আগের আইনমন্ত্রীরা যেই ভাষায় কথা বলতেন, এখনকার আইনমন্ত্রীরাও কথা একইভাবে বলেন। মানে ক্ষমতার কাছাকাছি যারা থাকেন তাদের যে সাউন্ড এক্সপ্রেশন, আর এখন যারা থাকেন তাদের এক্সপ্রেশন একরকম। আমি হুমায়ুনের কথা বলছি না, কিন্তু ওনার দলের হাসনাত যেই স্টেটমেন্ট দিয়েছে, আমি তো দেখতে মানে আমার কানের মধ্যে ভাবছিল যে এটা কি হাসনাত আবদুল্লাহর, অথবা এটা বিগত সময়ে আওয়ামী লীগ বা যুবলীগ বা স্বেচ্ছাসেবী লীগের কোনো মানে হোমরা চোমরার যেই টোনে সেটা। এটা তো আপনি তো থ্রেট করতে পারেন না, আপনি বলতে পারেন, ডেফিনেটলি বলতে পারেন যে এটা হওয়া উচিত না এই সোসাইটিতে। আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই। সংস্কার বলেন বা পরিবর্তন বলেন, নতুন বন্দোবস্ত বলেন, সেটা যেই জায়গা থেকে আসবে এবং সেটার রিফ্লেকশনটা ইলেকশনে পড়বে।